নিউ ইয়র্কে জো বাইডেন ডক্টর ইউনুস বৈঠক, অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থনের ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের, যে কোনো প্রয়োজনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস। ইউএনজি এর হিস্ট্রিতে যে একজন ইউএস প্রেসিডেন্ট বাংলাদেশের একজন হেড অফ গভর্নমেন্টের সাথে ইউএনজি এর সাইডলাইনে কথা বললেন। জো বাইডেন বলেছেন যে তার ফুল সাপোর্ট আছে বাংলাদেশের প্রতি। নির্বাচনের সময়সূচি নিয়ে সেনাপ্রধানের বক্তব্যে কেটে গেছে শঙ্কা, বলছেন রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা। রোড ম্যাপ ঘোষণার আগে দরকার আলোচনা। যে কমিশনগুলো গঠিত হয়েছে 3 মাস সময় নিয়েছে, কাজগুলো কি কি সেটার উপরেই কিন্তু রোড ম্যাপটা, সময়সীমাটা অনেকখানি নির্ধারিত হবে। এখন তো পরিষ্কার, এখন তো উনি জাতির সামনে, দুনিয়ার সামনে কমিটমেন্ট করেছেন। সেনাপ্রধানের এই বক্তব্যটাকে আমি ইতিবাচক বলেই আমি মনে করি। গ্রেপ্তার হলেন সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। নরসিংদীতে ছাত্র জনতার উপর হামলা ও হত্যাকাণ্ডের মামলায় অভিযুক্ত। পোশাক শ্রমিকদের 18 দফা দাবি মেনে নেয় আজ থেকে সব কারখানা খোলা রাখার নির্দেশ। বিশৃঙ্খলা হলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। 1 জানুয়ারিতেই প্রাথমিকের বই পাবে শিক্ষার্থীরা। প্রায় 148 কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন। পাঠ্যক্রম পরিবর্তন হওয়ায় 18 লটের পুনর্দরপ্রাপ্তের সিদ্ধান্ত। চুয়াডাঙ্গা 2 আসনের সাবেক এমপি টগরের বিরুদ্ধে দখল, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য সহ নানা অভিযোগ। নামে বেনামে দেশে বিদেশে গড়েছেন সম্পদের পাহাড়। 600 বিঘা জমি যখন আমরা না দিতে যাই, সেখন আমাদের পরে নির্যাতন চলে। এমপি সাহেব বলেছে যে জমি আমার লাগবে, আমার গ্রামের দরকার নেই, জমি আমার চাই। জোরপূর্বক ক্ষমতার বলে এটা করেছে, যে ত্রিপশীল না এটা ব্যবহার করেছে। সরকার পতনের পর ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে অবৈধ সীমান্ত পারাপার। 1.5 মাসে 35 জন আটক। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি। ইসলাম ধর্মের অবমাননার অভিযোগে উত্তাল ভারতের মহারাষ্ট্র। প্রতিবাদে মুম্বাই অভিমুখে লং মার্চ। বিজেপির বিধায়ক সহ 2 জনের গ্রেপ্তার দাবি। আমন্ত্রণ যমুনা নিউজ, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্বের প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্র ও কানাডা। জাতিসংঘের 79তম অধিবেশনের সাইডলাইনে ডক্টর ইউনুসের সাথে হওয়া দ্বিপাক্ষিক বৈঠকে এই আশ্বাস দেন দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা। জুলাই বিপ্লবে ছাত্র জনতার আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, নবগঠিত সরকারকে দেশ পুনর্গঠন ও সংস্কারে বিশেষ সহায়তা দেবে তারা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তোহিন। মানবাধিকার বিষয়ে বিশ্বের সবচেয়ে বড় এই সম্মেলনে যোগ দেওয়া অন্যতম প্রভাবশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে একান্তে 8 ঘন্টারও বেশি সময় বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে বাংলাদেশের সংস্কার এবং পুনর্গঠনে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট। চিফ অ্যাডভাইজার হেড অফ দ্য গভর্নমেন্ট প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন। এটা ছিল একটা রেয়ার মিটিং এবং আমরা একটু খোঁজ নিয়ে দেখেছি যে এই প্রথম বাংলাদেশের হিস্ট্রিতে, ইউএনজি এর হিস্ট্রিতে যে একজন ইউএস প্রেসিডেন্ট বাংলাদেশের একজন হেড অফ গভর্নমেন্টের সাথে ইউএনজি এর সাইডলাইনে কথা বললেন। মিটিংটা খুবই বন্ধুত্বপূর্ণ ছিল, আপনারা ছবিগুলো দেখেছেন। বিগত প্রায় 3 দশকের ইতিহাসে মার্কিন কোনো সরকার প্রধানের সাথে এটা দ্বিতীয় বৈঠক। ঐতিহাসিক এই বৈঠকে দ্বিপাক্ষিক নানা বিষয়ের পাশাপাশি জুলাই বিপ্লবে ছাত্র জনতার আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন জো বাইডেন। জো বাইডেন বলেছেন যে তার ফুল সাপোর্ট আছে বাংলাদেশের প্রতি, বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট, প্রফেসর ইউনুসের যে ইন্টারিম গভর্নমেন্টের প্রতি, এবং উনি জানতে চেয়েছেন কি কি সাপোর্ট লাগবে আরো। হ্যাঁ, এবং উনি বলেছেন যে এই স্টুডেন্টরা যদি এত স্যাক্রিফাইস করতে পারে তাহলে আমরাও তো আরো অনেক কিছু করতে পারি বাংলাদেশের জন্য।
একই দিন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে পূর্ণ সমর্থনের কথাও জানান আরেক প্রভাবশালী দেশ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। অধিবেশনের এক পর্যায়ে সৌজন্য বৈঠকে তিনি বাংলাদেশ পুনর্গঠনে সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। জাস্টিন ট্রুডো বাংলাদেশের গভর্নমেন্টকে তার সাপোর্টের কথা বলেছেন। তারপরে তারা ফ্রিডম ডিপেন তাদের দুই দেশের মধ্যে, আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক যাতে আরো উন্নয়ন হয় সেই ব্যাপারে আলোচনা হয়েছে এবং বাংলাদেশের থেকে স্যার যাতে কানাডায় আরো স্টুডেন্ট যেতে পারে সেই ব্যাপারে কথা হয়েছে এবং আরো দ্বিপাক্ষিক যেই সমস্ত বিষয়গুলো সেগুলো আলাপ হয়েছে। সকালে অধিবেশনের শুরুতেই ডক্টর মোহাম্মদ ইউনূস অনানুষ্ঠানিকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রধান, ব্রাজিলের প্রেসিডেন্ট, বিশ্ব ব্যাংকের প্রধান সহ বেশ কয়েকজন নেতার সাথে। প্রথমবারের মতো সরকার প্রধান হিসেবে জাতিসংঘ অধিবেশনে এসে মার্কিন প্রেসিডেন্টের সাথে একান্ত বৈঠকটি ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেটা সফলভাবে সম্পন্ন হওয়ায় অনেকটা স্বস্তি ফিরে এসেছে অন্তর্বর্তীকালীন এই সরকারের প্রতি। মার্কিন প্রশাসন সার্বিক সহায়তার যে আশ্বাস দিয়েছেন সেটা এখন বাংলাদেশ কিভাবে আদায় করে নিতে পারে বা কিভাবে সেই সমর্থনকে কাজে লাগাতে পারে সেটা এখন দেখার বিষয়। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ক্ষমতাসীনদের লোভ ও দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে বিভিন্ন দেশে যুদ্ধসহ বিশ্বজুড়ে নানা সংকট। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের উদ্বোধনী ভাষণে এমন মন্তব্য করেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ফিলিস্তিন, লেবানন, ইউক্রেনের সংঘাতের জন্য রাষ্ট্রপ্রধানদের বেপরোয়া আচরণকে দায়ী করেন তিনি। অন্যদিকে জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়ে নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব ছেড়ে দেওয়ার আহ্বান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে একতা, এই প্রতিবাদে নিউ ইয়র্কে শুরু হলো জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের মূল পর্ব। বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের পাশাপাশি অংশ নেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। স্বভাবতই এবারের আয়োজনে গুরুত্ব পেয়েছে বিশ্বের বিভিন্ন দেশে চলা সংঘাত ইস্যুটি। রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন সহ বিভিন্ন সংঘাতার লড়াইয়ের কথা তুলে ধরে জাতিসংঘ মহাসচিব বলেন, যা বিশ্বের শান্তির জন্য চ্যালেঞ্জের। এসব সংঘাতের জন্য ক্ষমতাসীনদের স্বেচ্ছাচারিতাকে দায়ী করেন অ্যান্তোনিও গুতেরেস। তারা চাইলেই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করতে পারে, ইচ্ছা করলেই জাতিসংঘের সনদকে এড়িয়ে যেতে পারে, যখন ইচ্ছা তখন যে কোনো দেশে আগ্রাসন চালাতে পারে, যেন তারা সব জবাবদিহিতার ঊর্ধ্বে। এর এমন আচরণের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ফিলিস্তিন, লেবানন, ইউক্রেনে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটছে। ১৯৩ সদস্যের জাতিসংঘের বার্ষিক অধিবেশনে আগ্রহের কেন্দ্রে ছিল মার্কিন প্রেসিডেন্টের ভাষণ। এ সময় জো বাইডেন বলেন, দায়িত্বশীল ব্যক্তিদের উচিত সাধারণ মানুষের চাহিদাকে প্রাধান্য দেয়া, তরুণ প্রজন্মের হাতে নেতৃত্ব ছেড়ে দেওয়ার বিষয়ে জোর দেন বাইডেন। মানুষের স্বার্থেই আমি নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি, কারণ মনে করেছি নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব ছেড়ে দেওয়ার এটাই সময়। কারণ কিছু বিষয় আছে যেগুলো ক্ষমতায় যাওয়ার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার মধ্যে অন্যতম হলো মানুষের স্বার্থ, আর এটাই গণতন্ত্র। এর পাশাপাশি জলবায়ুর পরিবর্তন, টেকসই উন্নয়ন সহ বিভিন্ন সংকট সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার উপর জোর দেন নেতারা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। নির্বাচনের সময়সূচি নিয়ে সেনাপ্রধানের ধারণার পর শঙ্কা কেটে গেছে, এমনটাই ভাবেন গণমাধ্যম ব্যক্তিত্ব দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেই সেনাপ্রধান এই সময়সূচি বলে থাকতে পারেন। অন্তর্বর্তী সরকার প্রধান দীর্ঘ সময় থাকতে চান না, এমনটাও জানান মতিউর রহমান চৌধুরী। অন্যদিকে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি বলেন, নির্বাচন এবং সংস্কারের রোডম্যাপ ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা জরুরি। শাকিল হাসানের রিপোর্টে বিস্তারিত। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের ৩ দিন পর দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। প্রথম দিন থেকেই সবার প্রশ্ন, কতদিন থাকবে এই সরকার, কবে হবে নির্বাচন। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর এক দফা সংলাপেও মেলেনি উত্তর, তাই নানা আলোচনা ডানা মেলছিল। সোমবার রয়টার্সকে দেয়া সেনাপ্রধানের বক্তব্যে যোগ বিয়োগ মিলছে অনেকের।
1.5 বছরের মধ্যে নির্বাচন আয়োজনের ধারণাকে ইতিবাচকভাবে দেখছেন রাজনৈতিক এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা। সময় বেশি লাগলে তারা সমর্থন করবেন না এরকমটা কোনো কথা আপনি বলেন না, আবার সময় কমও লাগতে পারে, কারণ আপনারা যে কমিশনগুলো গঠিত হয়েছে 3 মাস সময় নিয়েছেন, সেইখান থেকে কিন্তু নির্ধারিত হবে যে আমাদের কাজগুলো কি কি, ফলে কাজগুলো কি কি সেটার উপরেই কিন্তু রোডম্যাপটা সময়সীমাটা অনেকখানি নির্ধারিত হবে। ফলে এখন তো পরিষ্কার, এখন তো উনি জাতির সামনে দুনিয়ার সামনে কমিটমেন্ট করেছেন, এখন 1-1.5 বছরের মধ্যে নির্বাচন হতেই পারে। আমার কেন যেন মনে হয় উনি বিদেশ যাওয়ার আগে, জাতিসংঘে যাওয়ার আগে চিফ অফ স্টাফের সঙ্গে কথা বলেছেন। আমার ধারণা এই বক্তব্যগুলো উনি আগের থেকেই ওনার সঙ্গে আলোচনা করে দিয়েছেন, আমি ধারণা করতে পারি আর কি। তবে সেনাপ্রধানের এই বক্তব্যটাকে আমি ইতিবাচক বলেই আমি মনে করি। নির্বাচনের আগে সংস্কারের প্রক্রিয়া চলবে, সেসব সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ চান তারা। জাতীয় সরকার হলে সংকটটা আজকের এই পরিস্থিতিটা তৈরি হতো না। মানুষের মধ্যে কিছুটা হতাশা আছে, এটা স্বীকার করতেই হবে। জনগণের সঙ্গে তো এদের কোনো সম্পর্ক নাই। তো রাজনৈতিক দলের নেতাদের বা যাদেরকে নিয়েই হোক একটা সরকার হইলে পরে আজকে পরিস্থিতিটা হয়তো আরও পাল্টে যেত। রাজনৈতিক দলগুলো, শিক্ষার্থী, শ্রেণী পেশা অংশীজনদের সাথে আলোচনাটা খুব জরুরি। অংশীজনদের রাজনৈতিক একটা ঐক্যমত্যের জায়গাটাও জরুরি, যে কিভাবে আমরা এই কাজটা এগোতে চাই। অন্তর্বর্তী সরকারের স্থিতিশীলতার ওপরও অনেক কিছু নির্ভর করছে বলে মনে করেন তারা। দেশের স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া, এখন নির্ভর করে, আমি আবারও বললাম, পরিস্থিতির উপরে। মাঠের পরিস্থিতিটা কী হবে, আমার নিজের মধ্যেও আশঙ্কা ছিল যে এটা দীর্ঘায়িত করার কোনো প্রয়াস কিনা, এটা সম্ভব না। আর আমি জানি ইউনূস সাহেবের মাইন্ডটা কি, উনি নিজেও বিশ্বাস করেন যে আসলে যত তাড়াতাড়ি সম্ভব উনি এখান থেকে চলে যেতে চান। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন কমিশন সংস্কারে নির্ধারিত সময়ের মধ্যেই সুপারিশ দেওয়া হবে, তবে সেটি বাস্তবায়নের দায়িত্ব অন্তর্বর্তী সরকার সহ সংশ্লিষ্ট সবার, এমনটাই বললেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সব রাজনৈতিক দলের সাথে আলোচনার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। নির্বাচনী ব্যবস্থার সকল দিক নিয়ে আমরা পর্যালোচনা করব এবং তার ভিত্তিতে আমরা সুপারিশ প্রণয়ন করব, এবং এটা বাস্তবায়নের দায়িত্ব কিন্তু আমাদের নয়। তো আমরা সুপারিশ করার দায়িত্ব। 90 দিন আমাদেরকে সময় দেওয়া হয়েছে, 1 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। দর্শক, সংবাদের শুরুতেই জানাচ্ছিলাম নিউ ইয়র্কে ব্যস্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সদর দপ্তর থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিন। তার কাছ থেকে জানবো বিস্তারিত। তুহিন, ডক্টর ইউনূসের কর্মসূচির ব্যাপারে তার প্রেস সচিব কি বললেন আমাদেরকে জানাবেন বিস্তারিত। আজকের যে কটি কর্মসূচি হয়েছে সেগুলোর একটি ব্রিফ করেছেন। সকালেও আমরা একই ধরনের ব্রিফ একটি পেয়েছিলাম, এবং আগামীকালও তার ব্যস্ত সময় পার করবেন তিনি, সেই বিষয়টি আমাদেরকে অবহিত করেছেন। তবে আজকে যে বিষয়টি তারা স্পষ্ট করে বলার চেষ্টা করেছেন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার বৈঠকটি হয়েছে, সেই বৈঠকটি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দিয়েছেন যে সেই বৈঠকে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক ইস্যুর সাথে সাথে বাংলাদেশের বিভিন্ন সমস্যা নিয়ে যে সাম্প্রতিক সময় যে কিছু অস্বস্তিকর অবস্থা তৈরি হয়েছিল, তার একটি পরিষ্কার ধারণা দেওয়া হয়েছে যে এটার সাথে বাংলাদেশের বর্তমান সরকারের বা বর্তমান দায়িত্ব গ্রহণের সাথে এর কোনো সম্পর্ক নেই। পরিস্থিতি স্বাভাবিক আছে, তাদের অভ্যন্তরীণ নানা সমস্যার কারণে হয়তো যোগাযোগটা কম হচ্ছে, তারা সেটা বলার চেষ্টা করেছেন। এছাড়াও রোহিঙ্গা ইস্যুতে আজকে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি কমিশন গঠন করার কথা প্রস্তাব দিয়েছেন। সেই প্রস্তাবে বেশ কয়েকটি দেশ সেই প্রস্তাবে সমর্থন দিয়েছেন। হয়তো এই প্রস্তাবটি নিয়ে ভবিষ্যতে আলোচনা করা হতে পারে। তাছাড়াও জো বাইডেন এবং কানাডার প্রধান
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বাংলাদেশের সাথে আগের যে কোনো সময়ের চেয়ে সম্পর্ক এবং সহযোগিতা আরও জোরদার করার বিষয়টি তিনি প্রেস কনফারেন্সের মাধ্যমে আবারও তুলে ধরেছেন। বিশেষ করে আমেরিকান গভর্নমেন্টের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে আজকের এই বৈঠক সম্পর্কে। আজকের বৈঠক সম্পর্কে তারা যেটা বলেছেন যে বর্তমানে অন্তর্বর্তী এই সরকারের প্রতি তাদের পূর্ণ সমর্থন জানিয়েছেন, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা অফিসিয়ালি অভিনন্দন জানিয়েছেন এবং বর্তমান সরকার যে সংস্কার প্রস্তাবগুলো এনেছে সেই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ সহযোগিতা করবেন, সর্বাত্মক সহযোগিতা করবেন, সেই বিষয়টি খুব সংক্ষিপ্ত আকারে হলেও স্পষ্ট করে বিবৃতি দিয়েছেন। ইশরাত, ধন্যবাদ আপনাকে। সাবেক এমপি ও সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ভোরে ঢাকার গুলশান থেকে তাকে গ্রেফতার করে র্যাবের একটি দল। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গুলশানে অভিযান চালানো হয়। সেই অভিযানে সাবেক এমপি ও শিল্পমন্ত্রী নুরুল মজিদ গ্রেফতার হন। জানা যায়, গত 4 আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা হয়। সেই ঘটনায় দায়েরকৃত আক্রমণ ও হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে তার বাবার গ্রেফতারের বিষয়টি জানান। গার্মেন্টস সহ শিল্পের শ্রমিকদের 18 দফা দাবি পূরণে মালিক ও শ্রমিকরা একমত হয়েছেন। সচিবালয় সরকারের 4 উপদেষ্টার উপস্থিতিতে দাবি বাস্তবায়নে যৌথ ঘোষণা দিয়েছেন তারা। শ্রম ও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দাবি পূরণ হয়েছে, আজ থেকে সব কারখানা খোলা থাকবে। এরপরও বিশৃঙ্খলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রমিক ও মালিক নেতারাও। নানা বৈঠক, দেন দরবার ও দাবি পূরণের পরও বিশৃঙ্খলা থামছে না পোশাক কারখানায়। প্রায় 50 দাবি নিয়ে আন্দোলনে শ্রমিকরা। এ অবস্থায় সংকট সমাধানে শ্রম, স্বরাষ্ট্র, শিল্প, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার সাথে বৈঠক করেছেন মালিক ও শ্রমিকরা। ছিলেন সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। দীর্ঘ বৈঠকে মালিক ও শ্রমিক দুই পক্ষই 18 দাবি বাস্তবায়নের বিষয়ে একমত হয়েছে। সে অনুযায়ী শ্রমিকরা হাজিরা বোনাস পাবেন 250 টাকা, টিফিন ও নাইট বিল পাবেন 10 টাকা করে। সকল কারখানায় নিম্নতম মজুরি অক্টোবরের মধ্যে বাস্তবায়ন করা হবে। 10 অক্টোবরের মধ্যে দেয়া হবে বকেয়া বেতন। সাশ্রয়ী মূল্যে রেশনও পাবেন শ্রমিকরা। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের হওয়া হয়রানিমূলক ও রাজনৈতিক মামলা রিভিউ করা হবে। জুলাই বিপ্লবের শহীদ ও আহত শ্রমিকরা ক্ষতিপূরণ পাবেন। পোশাক কারখানায় যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পাবেন নারী ও পুরুষ শ্রমিকরা। নারী শ্রমিকরা মাতৃত্বকালীন ছুটি 90 দিনের পরিবর্তে 120 দিন পাবেন। এর বাইরে ন্যূনতম মজুরি পুনর্মূল্যায়নে 6 মাসের মধ্যে রিপোর্ট প্রদান করা হবে বলে জানিয়েছেন শ্রম সচিব। একটি কমিটি গঠন করা হয়েছে এবং সেই মজুরি যেটা আছে সেটা বিধিবিধান অনুযায়ী 6 মাসের মধ্যে সক্ষমতা পর্যালোচনা করে তারা এই বিষয়ে একটা রিপোর্ট দিবে। সেই রিপোর্টের প্রেক্ষিতে আমরা পরবর্তীতে ব্যবস্থা নেব। তোমাদের ডিমান্ডগুলি ফুলফিল করার জন্য যে ঘোষণাটা হলো, আমার বিশ্বাস তোমরা এটা মেনে নিয়ে তোমরা যার যার কর্মে তোমরা ফিরে যাবে। সবার প্রতি আহ্বান থাকবে, স্পেশালি আমাদের শ্রমিক ভাই বোনদের প্রতি, সবার প্রতি যে কোনো আলোচনা যে কোনো ফ্যাক্টরিতে বসেই তারা যেন কথা বলে, শেষ করে। কোথাও যেন কোনো রাস্তা বন্ধ নয়, কোনো ভাঙচুর না হয়, এটা আমার উদ্যত আহ্বান থাকবে। উপদেষ্টারা বলেন, পোশাক খাত অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। তাই দাবি বাস্তবায়ন ও শ্রমিকদের বুধবারের মধ্যে কাজে ফেরার আহ্বান জানান তারা। যেহেতু আমরা প্রত্যেকটা দাবি অ্যাড্রেস করেছি, আশা করি যে কাল থেকে সবগুলো কারখানা আমরা সচল রাখতে চাইবো এবং শ্রমিকরা বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করবেন। আপনারা এখানে যেভাবে কমিটমেন্ট করে গেছেন, এই কমিটমেন্টটা আপনারা রাখবেন এবং আপনারা রাখলেই আগামীকাল থেকে এই শিল্পটা চালু হবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হবে না। কিন্তু এরপরও যদি কোনো রকমের বিশৃঙ্খলার সৃষ্টি হয়, সেই জন্য কিন্তু আমাদের অন্যান্য ব্যবস্থা নিতে হবে। অর্থনীতি সচল রাখতে হবে, শ্রমিকদের অধিকার মানতে হবে, মালিকদের তাদের দিকটাও দেখতে হবে যেন তাদের ব্যবসায়িক এবং তাদের পরিচালনাগত দিক থেকে কোনো অসুবিধা না হয়। সবাই একমত হয়েছে অনেক কিছু। এটা প্রমাণ করে যে আমরা সবাই চাই যে আমাদের অর্থনীতির ভিত্তিটা মজবুত থাকুক, আমাদের শিল্পটা বাঁচুক, আমাদের শ্রমিকরা বাঁচুক। বুধবার থেকে পোশাক শিল্প এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় আরও কঠোর হবেন বলে জানিয়েছেন সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিশৃঙ্খলা সৃষ্টিকারী অথবা নৈরাজ্যকারী যারা গত কয়েকদিন যাবত আমরা দেখছি, তারা আসলে কোনো পক্ষের না,
আমরা একটু পরিষ্কার ভাষায় বলতে চাই, তারা যে পক্ষেরই হোক না কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, দাবি বাস্তবায়নে মালিক ও শ্রমিকরা কেউ শর্ত ভঙ্গ করলে ছাড় পাবে না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, শিল্পাঞ্চলের কর্মপরিবেশ সম্পর্কে জানার চেষ্টা করব সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যেতে চাই আশুলিয়া, সেখানে রয়েছেন আমার সহকর্মী মাহফুজুর রহমান নিপু। সব কারখানা কি সেখানে খোলা রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর টহল আপনি কেমন দেখছেন সেখানে? ইসরাত, আসলে স্বস্তির খবরই রয়েছে আসলে শিল্পাঞ্চলের। আমরা সকাল থেকে আসলে শিল্পাঞ্চলের যে চিত্রটি দেখেছি, যে আসলে শিল্পাঞ্চলের যে অধিকাংশ পোশাক কারখানায় কিন্তু শ্রমিকরা প্রবেশ করেছে। আপনি জানেন যে সকাল 8টা থেকে কিন্তু শ্রমিকরা তাদের কর্মস্থলে যোগ দেন এবং তারা উৎপাদন শুরু করেন। আমরা যে চিত্রটি দেখেছি যে স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু শ্রমিকরা তাদের স্ব পোশাক কারখানাগুলোতে তারা যোগ দিয়েছেন এবং কাজে শুরু করেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা দেখেছি যে প্রতিটি কারখানার সামনেই কিন্তু বেশ কঠোর নিরাপত্তায় রয়েছে এবং মোতায়েন রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে। এছাড়াও যে মহাসড়ক রয়েছে, সেখানেও কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব, পুলিশ, সেনাবাহিনীর সদস্য সহ সবাইকে টহল দিতে কিন্তু আমরা পর্যায়ক্রমে দেখেছি। এছাড়াও আমরা খবর নিয়েছি যে সকল অনির্দিষ্টকালের জন্য পোশাক কারখানা বন্ধ ছিল, সেখানে কিন্তু 2-1টি ছাড়া সকল পোশাক কারখানায় কিন্তু খুলেছে। এখন পর্যন্ত পরিবেশ কিন্তু একেবারে স্বাভাবিকই আমরা বলতে পারি। তবে বেলা গড়ার সঙ্গে সঙ্গে বলা যাবে আসলে মূলত চিত্রটি এইভাবে থাকে কিনা। আর এর জন্যই কিন্তু সবার দৃষ্টি রয়েছে আসলে শিল্পাঞ্চলের দিকে। আপনাকে দর্শক, আমরা এবার যেতে চাই গাজীপুরে। সেখানে রয়েছেন গাজীপুরে শ্রীপুরে রয়েছেন আমার সহকর্মী হোসাইন আলী বাবু। হোসাইন আলী, শ্রমিকরা কি কারখানায় প্রবেশ করছেন, কি দেখছেন আপনি? ইসরাত, আসলে সকাল থেকেই আমি লক্ষ্য করেছি যে গাজীপুরে যে শিল্প কারখানাগুলো রয়েছে, সবগুলো শিল্প কারখানার শ্রমিকরাই কিন্তু তাদের কর্মস্থলে যোগ দিয়েছেন। আসলে দলে দলে তারা কর্মস্থলে গিয়েছেন। ইতিমধ্যে আসলে দেখছি যে আমরা যে আইন শৃঙ্খলা বাহিনী আসলে প্রত্যেকটি শিল্প কারখানার সামনেই অবস্থান করছেন, যে কোনো ধরনের যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেই জন্য কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা অবস্থান নিয়েছেন বিভিন্ন শিল্প কারখানার সামনে। এছাড়াও কিন্তু সেনাবাহিনী, র্যাব, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং থানা পুলিশ কিন্তু আসলে টহল দিচ্ছেন। যে শ্রম মন্ত্রণালয়ের যে নির্দেশনা এসেছে, সেই নির্দেশনা অনুযায়ী আসলে গাজীপুরের যে শিল্প কারখানাগুলো, সবগুলো শিল্প কারখানা খুলে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আসলে এখনো পর্যন্ত কোনো খবর পাইনি যে আসলে কোনো শিল্প কারখানার সামনে কোনো শ্রমিকরা তাদের দাবি নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলনের খবর এখনো পাইনি। সেক্ষেত্রে আসলে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্ত অনুযায়ী যে গাজীপুরের সকল শিল্প কারখানায় আসলে খুলে দেওয়া হয়েছে। এবং মালিকরা বলছেন যে আসলে গত কয়েকদিনে যেসব আন্দোলন করেছেন যারা বিভিন্ন দাবি নিয়ে, কোনো জায়গায় 18 দফা, কোনো জায়গায় 12 দফা, কোনো জায়গায় 16 দফা, বিভিন্ন দফা নিয়ে যেসব তারা আন্দোলন করেছেন, প্রত্যেক তাদের দাবিগুলো মেনে নিয়ে আসলে শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু আসলে তাদের উৎপাদনের দিকে তারা এখন গিয়েছেন। সেক্ষেত্রে আসলে বিগত দিনে তাদের যে লস হয়েছে, সেই লসের আসলে যদি শ্রমিকরা ভালোভাবে তাদের কাজে মনোযোগ দেয় এবং মনোযোগ দিয়ে কাজ করেন, তাহলে সেটা তাদের যে উৎপাদনের যে ঘাটতিটা সেটা অনেকটাই মানে পুষিয়ে নিতে পারবে। এবং তার পাশাপাশি বলছেন যে আসলে নিরাপত্তাটা যদি আসলে জোরদার করা হয়, যেভাবে আসলে নিরাপত্তা দেওয়া হচ্ছে তার চেয়ে বেশি যদি নিরাপত্তা জোরদার করা হয়, তাহলে আসলে শিল্প কারখানার যেসব শ্রমিকরা আসলে কাজ করছেন, আসলে রাস্তাঘাটে বিভিন্ন ধরনের বাধার মুখে পড়তে হয়, সেই বাধা মুখে পড়তে হবে না এবং সেখানে কিন্তু আসলে শ্রমিকরা নির্দ্বিধায় আসলে তারা তাদের কর্মস্থলে আসতে পারবেন। এছাড়াও আসলে যদি বলি, আসলে শিল্প কারখানাকে আসলে যেভাবে আসলে যারা উস্কানি দিয়ে আসলে শিল্প কারখানায় আন্দোলন করছে, এরকম কিন্তু আসলে গাজীপুরে চিহ্নিত করে আসলে 24 জনকে আসলে আটক করা হয়েছে। তাদেরকে আসলে নানাভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেক্ষেত্রে ধন্যবাদ। বুঝতেই পারছি, দেখছি দলে দলে সবাই কাজে যোগ দিচ্ছেন। আমরা এবার টঙ্গীতে যেতে চাই। আমার সহকর্মী পলাশ প্রধান সেখানে রয়েছেন। পলাশ, কারখানায় শ্রমিক উপস্থিতি কেমন দেখছেন আপনি?
জি ইশরাত, আসলে কয়েকদিন বিভিন্ন বিক্ষোভ এবং তাদের দাবি দাবা নিয়ে আন্দোলন সেটির পর কিন্তু আমরা দেখেছি যে আজকে সকাল থেকে, অর্থাৎ গতকালেও তারা কর্মস্থলে যোগ দিয়েছিল, আজকে কিন্তু সকাল থেকে দেখেছি তাদের একটা উৎসাহ উদ্দীপনা কাজ করেছে। তবে আমি এখন যেখানে রয়েছি সেটি হচ্ছে টঙ্গীর সবচেয়ে বড় শিল্প প্রতিষ্ঠান জাবের জুবাইর গেটে। সেই বিষয়টি যে দেখেছি যে তাদের বিনোদন দেওয়ার জন্য অতিরিক্ত হিসেবে সাউন্ড সিস্টেম করা হয়েছে। এত করে কিছুক্ষণ আগে কিন্তু তাদের কর্মস্থলে গিয়েছিলাম, দেখেছি যে তারা বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করছে। পাশাপাশি এই শিল্পনগরী টঙ্গীতে আমরা দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে দেখেছি সেনাবাহিনী টহলরত রয়েছে, শিল্প পুলিশও রয়েছে। তবে এখন পর্যন্ত তেমন কোথাও কোনো আমরা অপ্রীতিকর ঘটনা বা শ্রমিকদের বিক্ষোভ তেমন কোথাও কোনো সংবাদ পাইনি। আমরা যদি বলি যে সেক্ষেত্রে বলবো যে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ চলছিল, সেই বিক্ষোভের কারণে কিন্তু গাজীপুরে 13টি কলকারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে 3টি পোশাক কারখানা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পলাশ, ধন্যবাদ আপনাকে। 1 জানুয়ারিতে প্রাথমিকের বই পাচ্ছে শিক্ষার্থীরা, এই নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সময় কম থাকলেও 70 লটের বই ছাপাতে 147 কোটি 97 লাখ টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা কমিটি। পাঠ্যক্রম পরিবর্তন হওয়ায় বাকি 18 লটের জন্য পুনঃদরপত্রের সিদ্ধান্ত নিয়েছে কমিটি। প্রাথমিকের জন্য প্রায় 10 কোটির মতো বই ছাপা হয়। বছরের প্রথম দিনেই সেই বই হাতে পায় শিক্ষার্থীরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর পাঠ্যক্রম ইস্যুতে নির্ধারিত সময়ে বই ছাপা নিয়ে কিছুটা শঙ্কা ছিল, তবে সেই সংকট আর থাকছে না। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি 2025 শিক্ষাবর্ষের প্রাথমিকের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর 70টি লটের বই ছাপানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে। এর জন্য খরচ হবে 147 কোটি 97 লাখ টাকা। পাঠ্যক্রমে পরিবর্তন হওয়ায় চতুর্থ ও পঞ্চম শ্রেণী সহ বাকি 18 লটের বই ছাপানোর ক্ষেত্রে পুনঃদরপত্রের সিদ্ধান্ত নিয়েছে কমিটি। প্রাথমিকের বইটা আমরা ছাপাবার ব্যাপারে এবং এটা মুদ্রণ করার ব্যাপারে ক্লিয়ারেন্স দিয়েছি। যথাসময়ে যাতে প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীরা বই পায় সেটা আমরা করবে এবং এটার জন্য ক্রয় আদেশ আমরা অ্যাপ্রুভ করেছি। ছাপানোর ক্ষেত্রে কম সময় থাকলেও তাতে বইয়ের মানে কোনো সমস্যা হবে না বলে আশাবাদী অর্থ উপদেষ্টা। মানের ক্ষেত্রে বলা হয়েছে মান একেবারে আপনার সবচেয়ে হাইয়েস্ট হিসেবে, এবং আমরা বলছি আমাদের কর্ণফুলী মানটা অনেক ভালো, স্পেসিফিকেশন অন্যান্য ইসে আছে, তবে এর নিচে যেন না যায় সেটা মনিটর করতে বলা হয়েছে লোকাল লেভেলে। অর্থ উপদেষ্টা জানান, মাধ্যমিকের বই নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটিতে 1.5 লাখ মেশিন রিডেবল পাসপোর্টের ফয়েল পেপার কেনার প্রস্তাব স্থগিত হয়েছে। তবে রাশিয়া সহ কয়েকটি দেশ থেকে ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত হয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ব্যাংকিং খাত, রাজস্ব কাঠামো, ভ্যাট এবং অর্থ পাচার সহ আর্থিক খাতের সংস্কারে IMF এর কাছে সহায়তা চেয়েছে বাংলাদেশ। তবে কিভাবে এবং কোন প্রক্রিয়ায় এই সহায়তা করবে তা আগামী অক্টোবরে বিশ্ব ব্যাংকের সাথে বৈঠকের পর সিদ্ধান্ত হবে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এদিকে প্রতিনিধি দলটি চলতি ঋণ কর্মসূচির সাথে আরও $3 বিলিয়ন সহায়তার বিষয়ে আলোচনা করে বাংলাদেশ ব্যাংকের সাথে। IMF-এর আবাসিক প্রতিনিধি জয়েন্দুদের নেতৃত্বে 9 সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সাথে। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংকিং খাত, রাজস্ব এবং অর্থ পাচার সহ বিভিন্ন খাতের সংস্কারে IMF-এর কাছে সহায়তা চেয়েছেন তারা। কারা কি সাহায্য দেবে এটা কোঅর্ডিনেট করে IMF-কে আমার স্পেসিফিক বলে ওদের কি কি দরকার সাহায্য। আমার ইসে আছে, অন্যান্য এমবেসি আছে, অন্য ওয়ার্ল্ড ব্যাংক আছে, ADB আছে, তাদের কি লাগবে। অতএব আমরা ডুপ্লিকেশন না করে, মানে কোন রকম না করে আমরা একযোগে যেন সবাই যেন একসাথে এফোর্ড করতে পারে। হয়তো 2-3টা সংস্থা একই কাজ করবে কিন্তু রিসোর্স লাগবে বেশি, অতএব সেটা নিয়ে আলাদা। অর্থ উপদেষ্টার সাথে বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকে যায় IMF-এর প্রতিনিধি দল। সেখানে গভর্নরের সাথে আলোচনা হয় ব্যাংকিং খাত, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং মুদ্রানীতি নিয়ে। আমদানি ব্যয় মেটানোর পরিমাণ ডলার থাকার কথা ছিল, সেখানে 3.1 আছে। এই জায়গাটায় আমরা একটু ল্যাগিং বিহাইন্ডে আছি এবং গভর্নর মহোদয়ের কাছে ওনারা এর বিষয়ে কমেন্ট চেয়েছে। গভর্নর মহোদয় জানিয়েছেন যে আমরা কষ্ট করে হলেও
আমাদের লক্ষ্য অর্জনে সচেষ্ট থাকব, অর্থাৎ আমরা গিভ আপ করব না। 30 সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে আইএমএফের প্রতিনিধি দলটি। বৈঠক করবেন জাতীয় রাজস্ব বোর্ড, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরের সাথে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফেরাতে দুর্নীতি দমন কমিশনকে সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক। মঙ্গলবার বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সাথে সংস্থাটির চেয়ারম্যান সহ বৈঠক শেষে এসব কথা জানান মহাপরিচালক আক্তার হোসেন। এছাড়া বিভিন্ন দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সংসদ সদস্য আবু জাহিদ ও প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডক্টর HBM ইকবালের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। ক্ষমতায় থেকে টাকা পাচার হওয়া প্রতিটি সরকারের সময়ই অনেকটা নিয়মিত ঘটনা। সর্বশেষ আওয়ামী লীগ শাসনামলে এমন অভিযোগ ওঠে সবচেয়ে বেশি। পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে এবার নড়েচড়ে বসে অন্তর্বর্তীকালীন সরকার। বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠন করা হয় টাস্ক ফোর্স। সরকারের এমন পদক্ষেপেরই অংশ হিসাবে মঙ্গলবার দুপুরে দুদকের সাথে বৈঠকে বসে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল। তবে 2 ঘন্টা বৈঠকের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলেননি প্রতিনিধি দল। বৈঠকের পর দুদক মহাপরিচালক জানান, পাচার হওয়া অর্থ ফেরাতে কারিগরি সহ সার্বিক সহযোগিতা দিবে বিশ্বব্যাংক। যেই দেশে অর্থ পাচার হয়েছে, পাচারকৃত অর্থে পুনরুদ্ধারের ক্ষেত্রে ওই সংস্থার, ওই দেশের সংশ্লিষ্ট ল এনফোর্সিং এজেন্সি সাথে তারা কথা বলে এ বিষয়ে কীভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা এই যোগাযোগটা অব্যাহত রাখবেন। এর আগেও অর্থ পাচার ঠেকানো ও এসব অর্থ ফেরানোর বিষয়ে উদ্যোগ নেওয়া হয়, কিন্তু রাজনৈতিক সদিচ্ছায় তা আলোর মুখ দেখেনি। এদিকে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান HBM ইকবাল এবং হবিগঞ্জ 3 আসনের সাবেক এমপি আবু জাহিদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দখল, হাট ঘাট নিয়ন্ত্রণ, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য আর ক্ষমতার অপব্যবহারের শেষ নেই চুয়াডাঙ্গা 2 আসনের সাবেক এমপি আলী আজগর টগরের। আওয়ামী লীগ সরকারের সময় টানা 3 মেয়াদের এমপি তার নির্বাচনী এলাকায় গড়ে তুলেছেন দুর্নীতির স্বর্গরাজ্য। দামুরহুদা জীবননগর এলাকায় তার কথা ছাড়া নড়ত না কোনো ফাইল। স্বজনপ্রীতির কারণে ঠাঁই পেত না দলের নেতাকর্মীও। অভিযোগ রয়েছে, নামে বেনামে দেশে বিদেশে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। যতদূর চোখ যায় শুধুই ফসল আর ফসল, অথচ এই ত্রিফসলি কৃষি জমিকে অকৃষি দেখিয়ে জমি দখল শুরু করেন চুয়াডাঙ্গা 2 আসনের সাবেক সংসদ সদস্য আলী আজগর টগর। সোলার প্ল্যান্টের নামে একদাগে 600 বিঘা কৃষি জমি দখলে নিতে মরিয়া হয়ে ওঠেন সাবেক এমপি। জমি দিতে রাজি না হওয়ায় গ্রামবাসীকে সইতে হয়েছে মামলা, হামলা আর নির্যাতন। 1800 বিঘা জমির মধ্যে উনি 600 বিঘা জমির তালিকা দেয়। আচ্ছা, 600 বিঘা জমি যখন আমরা না দিতে যাই, সেখন আমাদের পরে নির্যাতন চালাই। ডাইরেক্ট এমপি সাহেব বলেছে যে জমি আমার লাগবে, আমার গ্রামের দরকার নেই, জমি আমার তাই, আমার পাওয়ার প্ল্যান করতেই হবে। ওরা জোরপূর্বক ক্ষমতার বলে এটা করেছে, যে ত্রিফসলি না এটা ব্যবহার করেছে। শুধু জমি দখলই নয়, হাট ঘাট বিলবাওর নিয়ন্ত্রণ, টেন্ডারবাজি আর নিয়োগ বাণিজ্যের অভিযোগ রয়েছে টগরের বিরুদ্ধে। প্রতিটি সরকারি দপ্তরে অনিয়মকে বানিয়েছেন নিয়ম। দেশের অন্যতম চিনিকল কেরু অ্যান্ড কোম্পানিও চলত তার ইশারায়। টেন্ডারবাজির পাশাপাশি হাজার হাজার একর জমি নামমাত্র মূল্যে লিজ নিয়ে দখলে রাখত তার অনুসারীরা। এমনকি সীমান্তে চোরাচালান সিন্ডিকেটও নিয়ন্ত্রণ করতেন তার ঘনিষ্ঠজনেরা। কেরু অ্যান্ড কোম্পানি বলেন, হাট বলেন, রোডের কাজ বলেন, বিল বলেন, একক আধিপত্য দেখিয়েছেন তিনি। তাদের যারা চেলাপেলা তারা কিন্তু এই প্রতিষ্ঠানটা কিন্তু তারা জিম্মি করে রেখেছিল। আপনি যদি বলেন আমরা জামাত বিএমপি যে যেখানে আছে আপনার ভোট দিয়ে উৎসাহিত করব, কিন্তু আপনি আমাদের জমিটা নিয়েন না, বলে ভোটের পরে কথা হবে। হলফনামায় দেখা যায় 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের সময় আলী আজগর টগরের বাৎসরিক আয় ছিল 38 লাখ টাকা। সবশেষ নির্বাচনে যা দাঁড়িয়েছে 1.5 কোটি টাকায়। 15 বছর স্ত্রীর মালিকানায় 1 কোটি টাকার সম্পদ বেড়ে দাঁড়িয়েছে 12 কোটিতে। ঢাকায় বহুতল বাড়ি 5টি, দর্শনায় বাণিজ্যিক ভবন। স্থানীয়দের মতে এর বাইরেও সাবেক এমপি টগর বেনামে দেশে বিদেশে গড়েছেন অঢেল সম্পদ। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন আলী আজগর টগর।
জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। সরকার পতনের পর ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে পার্শ্ববর্তী দেশে যাওয়ার ঘটনা বেড়েছে। সীমান্ত এলাকায় সক্রিয় শতাধিক মানব পাচারকারী। আইন শৃঙ্খলা বাহিনী বলছে বর্ডারে নজরদারি বাড়ানো হয়েছে। গেল 1.5 মাসে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার সময় 35 জনকে আটকেরও কথাও জানিয়েছেন কর্মকর্তারা। ভারতের ত্রিপুরায় আটক হয়েছেন অনেকে। ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় সীমান্ত ঘেঁষা এলাকায় প্রায়ই দেখা মেলে এমন দৃশ্যের। অবৈধ পথে সীমান্ত পার করে দিতে জড়ো করা হয় নারী, পুরুষ, শিশুদের। সুযোগ বুঝে তাদের বর্ডার পার করিয়ে দেয় মানব পাচারকারীরা। আখাউড়া, কসবা ও বিজয়নগর উপজেলায় ভারতীয় সীমান্তের 72 কিলোমিটার অংশেই কাঁটাতারের বেড়া। স্থানীয়রা বলছেন কখনো মাটি খুঁড়ে, কখনো বা কাঁটাতার কেটে কিংবা মই ব্যবহার করে অবৈধভাবে সীমান্ত পার করিয়ে দেয়া হয়। তার একটা কাটিয়া ফাঁকু দেখছে, এরপরে গিয়ে সারলে আবার তার দাবা জোদা দেয়। বিজিবি বদলিও, বিএসও বদলির সময়ের মধ্যে পাস করে। ভোরবেলা ওটাই আর গভীর রাত্রে এগুলো আইন না, সেটা মনে করেন 1-2 করে যার যার ওদের আত্মীয় স্বজনের বাসায় পুলিশে রাখে। সীমান্ত এলাকায় সক্রিয় শতাধিক মানব পাচারকারী। ভারতীয় মানব পাচারকারীদের সাথে যোগাযোগ করেই আগ্রহীদের অবৈধভাবে সীমান্ত পার করে দেয়া হয়। স্থানীয়রা জানায় 5 আগস্ট সরকার পতনের পর এই সংখ্যা আরও বেড়েছে। আগে মাথাপিছু 5 থেকে 10,000 টাকা করে নেওয়া হলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে 50,000 থেকে 1 লাখে। শীর্ষ মানব পাচারকারী হিসেবে হাসান মিয়া, শাহজাহান, খোকন, মানিক মিয়া, দুলাল খন্দকার, সাব্বির হোসেন সহ আরও কয়েকজনের নাম আছে গোয়েন্দা সংস্থার তালিকায়। হাসান বিল্লা নাম আছে, চট্টগ্রাম থেকে ধরে, ঢাকাতে ধরে, সিলেটতে ধরে, সেরা আওয়ামী লীগের সরকারের নেতা ফেতা 200 জন লাইন ধরে উড়াইছে এই বর্ডার দিয়ে। সেরা এখন তো 50-1,70,80 মোটামুটি টাকা বুঝে নিয়ে পারবো। ওই পাশে একটা সিন্ডিকেট আছে, বিশাল এক সিন্ডিকেট আছে, ঠিক আছে, তারা মিলেমিশে করতেছে। এই পাশেও একটা সিন্ডিকেট যেমন সে আছে। আইন শৃঙ্খলা বাহিনী যদি সোচ্চার না হয়, অপরাধীরা যদি পার পাওয়া যায়, তাহলে অন্যান্য অপরাধীরা আরো বেশি সুযোগ পাবে। মানব পাচারে অভিযুক্ত হাসান মিয়াকে বাড়িতে পাওয়া গেলেও এ বিষয়ে কথা বলতে রাজি হননি তিনি। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। যারা অন্যায় অত্যাচার ও বিচার মানুষের প্রতি করেছে, হাজার হাজার কোটি টাকা যারা লুটপাট করেছে, তাদের যাতে বিচারে সোপর্দ করা না হয়, এর জন্য টাকা পয়সা লেনদেন করে তারা ওই চলে গেছে কিছু, এটা আমাদের কাছে তথ্য আছে। আমাদের অপারেশন আমরা চালাবো, আমরা অপারেশন তাদেরকে ধরবো। অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টাকালে গেল 5 আগস্ট থেকে এ পর্যন্ত 35 জনকে আটকের কথা জানিয়েছে বিজিবি। জাহিদ হাসান, যমুনা নিউজ। 51 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় অস্থায়ী সেতু। 1 বছরের মধ্যেই বৃষ্টি বানের জলে ভেসে যায় নদীগর্ভে। এমনই ঘটেছে কুমিল্লার তিতাস উপজেলায়। মূল সেতুর কাজ চলমান, তাই পথচারীদের চলাচলের জন্য নির্মাণ করা হয় বিকল্প পথ। দ্রুত পারাপারের দুর্ভোগ দূর করার দাবি স্থানীয়দের। চোখের সামনে এভাবেই ভেঙে পড়ে কুমিল্লার তিতাস উপজেলার গোমতী নদীর উপর নির্মিত অস্থায়ী ব্রিজটি। হোমনা, তিতাস সহ আশপাশের উপজেলার মানুষের চলাচলের জন্য বহু বছর আগে নির্মাণ করা হয় একটি বেইলি ব্রিজ। গত বছর সেটি ভেঙে প্রায় 11 কোটি টাকায় আরেকটি ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়। সে সময় মানুষের চলাচলের জন্য 51 লাখ টাকা ব্যয়ে তৈরি করা হয় নদীতে ভেঙে পড়া এই অস্থায়ী ব্রিজ। নির্মাণের 1 বছরের মধ্যে ভেঙে যাওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। চলাচলের জন্য এখন বাধ্য হয়েই ব্যবহার করতে হচ্ছে নৌকা। ব্রিজটি পুনরায় নির্মাণের দাবিতে আসমানিয়া বাজারে মানববন্ধন করে 20 গ্রামের বাসিন্দা। ইতিমধ্যেই আমাদের 3-4 জন শিক্ষার্থী নৌকা পারাপার হতে গিয়ে নৌকা থেকে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এখান দিয়ে আসতে আমাদের অসুবিধা হয়, আমরা ঠিকমতো স্কুলে এসে উপস্থিত হতে পারি না নির্দিষ্ট সময়ের মধ্যে। আমি নদীর ওই পার থেকে আসি, আমাদের আসতে খুবই প্রবলেম হয়, কারণ মাঝে মাঝে নৌকা ডুবে যাওয়ার আশঙ্কা থাকে। পৃথিবীর কোথাও নাই এই নিয়ম যে ব্রিজ ভেঙে আরেকটা ব্রিজ করবে, কিন্তু এখানে শুধু নারায়ণদা ইউনিয়নে একমাত্র এই কাজটা করছে। এলজিইডি প্রকৌশলীর দাবি, বন্যা ও পানির স্রোতে ব্রিজটি ভেঙে পড়ে। খুব শিগগিরই নতুন করে নির্মাণের আশ্বাসও দেন তিনি। প্রচুর পানি স্রোত ছিল গুমতিতে যখন বন্যাটা হয়, বন্যা স্রোতে আপনার পানি সব মিলে এটা আসলে আর থাকে না, যেহেতু এটা নামই হচ্ছে অস্থায়ী ব্রিজ। ভাঙার পরবর্তীতে সিটির সাপেক্ষে একটা টিম করা হয়েছে, ডিজাইন করে দিলে দ্রুত কাজ শুরু হবে। গত বছর 10,77 লাখ টাকা ব্যয়ে শুরু হয় মূল সেতুর নির্মাণ কাজ। প্রকল্প বাস্তবায়নের জন্য 2025 সালের জুন মাস পর্যন্ত সময় বেঁধে দেয় কর্তৃপক্ষ।
রাহিম সারোয়ার, যমুনা নিউজ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার অভিযোগকে কেন্দ্র করে উত্তাল ভারতের মহারাষ্ট্র। সম্প্রতি ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন রাজ্যটির হিন্দু ধর্মের এক প্রচারক। তাতে সমর্থন জানায় রাজ্য বিজেপির এক বিধায়ক। এ নিয়ে ক্ষোভে ফুঁসে ওঠেন সেখানকার মুসলিমরা। দেয়া হয় বিক্ষোভের ডাক। প্রতিবাদে মুম্বাই অভিমুখে লং মার্চ করছে হাজার হাজার মুসলিম। মুম্বাই অভিমুখে মার্চকে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত মহারাষ্ট্রের এক্সপ্রেসওয়েগুলো অংশ নিয়েছেন হাজার হাজার মুসলিম। মহানবীকে অবমাননা করায় এক হিন্দু ধর্মীয় প্রচারক এবং বিজেপি নেতার উপযুক্ত শাস্তির দাবিতে এ বিক্ষোভ। या मुस्लिम धर्मामध्ये स्त्रियांवर जे हत्या घडतात त्याला कारण आहे अत्याचाराचं हेच कारण आहे की त्यांचे आदर्शच अत्याचारी होते। ঘটনা শুরু হয় চলতি মাসের প্রথম দিকে। মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ, যাতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নীতেশ রানা। শুধু তাই নয়, মসজিদে ঢুকে মুসলিমদের উপর হামলা চালানোর হুমকিও দেন কট্টর হিন্দুত্ববাদী এই নেতা। রামগিরি মহারাজ के खिलाफ अगर कुछ भी मस्ती तुम लोगों ने किसने भी की तो तुम्हारे मस्जिदों के अंदर आके चुन चुन के मारेंगे, इतना ध्यान में रखो। নীতেশের এমন মন্তব্যে তোলপাড় সৃষ্টি হয় গোটা রাজ্যে। ধর্মীয় অবমাননা এবং রাজ্যে শান্তিভঙ্গের অভিযোগে দায়ের করা হয় একাধিক মামলা। এদিকে বিজেপি নেতার বক্তব্যের জেরে মুম্বাই অভিমুখে মার্চের ডাক দেন এআইএমআইএম নেতা ইমতিয়াজ জলিল। অভিযুক্ত দুজনকে গ্রেফতারের দাবি জানান তিনি। এই রাজ্যের সকল তরুণ বৃদ্ধকে আহ্বান জানাই, তারা যেন এই মার্চে অংশ নেন, এখানে যেন সময় দেন। সেজন্যই এই র্যালির সিদ্ধান্ত। সোমবার সকালে মহারাষ্ট্রের আরঙ্গাবাদ থেকে শুরু হয় মুম্বাই অভিমুখে এ যাত্রা। অনিক রহমান, যমুনা নিউজ। লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে নির্বিচার বোমাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 569 জনে, আহত প্রায় 2000। হিজবুল্লাহর 1600-এর বেশি ঘাঁটি লক্ষ্য করে হামলার দাবি তেল আবিবের। সশস্ত্র গোষ্ঠীটির গোলাবারুদের মজুত ও ট্যাঙ্ক ধ্বংসের কথা জানিয়েছে, যদিও হতাহতদের বেশিরভাগই বেসামরিক। নিহতদের মধ্যে 50 শিশুও রয়েছে। রাতভর হয়েছে তাণ্ডব। আতঙ্কে ঘরবাড়ি ছাড়ছে মানুষ। 250-এর বেশি স্কুল ভবনকে চালু করা হয়েছে আশ্রয় কেন্দ্র হিসেবে। সেসব স্থানে এখন পর্যন্ত ঠাঁই হয়েছে 27,000 মানুষের। গত 11 মাসের চলমান সংঘাতে লেবাননের দক্ষিণে বাস্তুচ্যুত হয়েছে প্রায় 1.5 লাখ মানুষ। তেল আবিবের আগ্রাসনের জবাবে ইসরায়েলি ভূখণ্ডে হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। বিমান ঘাঁটি ও নৌবাহিনীর একটি স্থাপনাও হয়েছে টার্গেট। গেম স্পিরিট, সেই সাথে গেম প্ল্যানের অভাবেই ভারতের কাছে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ, এমনটাই মনে করছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। ভারতের ফাইটিং স্পিরিট এবং গেম প্ল্যানের গুণগান করেন তিনি। সেই সাথে টাইগার বোলারদেরও প্রশংসায় ভাসিয়েছেন সাবেক এই পাক ক্রিকেটার। পাকিস্তানে ইতিহাস গড়ে সেই অনুপ্রেরণা নিয়েই ভারত সফরে টেস্ট খেলতে গিয়েছিল বাংলাদেশ। প্রথম টেস্টের আগে জয়ের আভাসও দিয়েছিলেন টাইগার দলপতি নাজমুল শান্ত। তবে চেন্নাই টেস্টের মাঠে ছিল না আত্মবিশ্বাসের ছিটে ফোটাও। ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি শান্ত বাহিনী। ফলাফল 280 রানের বিশাল হার। অথচ এই দলটি পাকিস্তানকে তাদের মাটিতেই করেছে হোয়াইট ওয়াশ। তাহলে সমস্যা কোথায়? বাসিত আলীর মতে ভারতীয় ক্রিকেটারদের মনোভাবই অন্যদের তুলনায় তাদের এগিয়ে রাখে। একই সাথে বলেন পাকিস্তানি ক্রিকেটারদের চিন্তাভাবনা ও খেলার মানের ঘাটতি। সে কারণেই বাংলাদেশের কাছে শোচনীয় পরাজয়। অবশ্য টাইগার অধিনায়ককে খোঁচাও মারতে করেননি কার্পণ্য। আমরা পার্থক্যটা জানি। ভারতের বিপক্ষে খেলা এই বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে খেলেছে, তখন এমন মনে হয়েছে যে পাকিস্তান দল সব দিক থেকে পিছিয়ে আছে। এটা সেই বাংলাদেশ যারা পাকিস্তানকে ধবল ধোলাই করেছে। পার্থক্যটা আসলে মনোভাব, চিন্তা আর মনে। টস জিতে শান্ত কেন বোলিং নিয়েছিল? মনে রাখবেন, যে দল টেস্টের প্রথম 2 ঘন্টার ফায়দা লুটতে চায় তারা জিতবে না, শেষ পর্যন্ত লড়াই করে জিততে হয়। মনোভাবের পার্থক্য বোঝাতে বাসিত আলী মূলত ভারত আর পাকিস্তানের পেস বোলারদের টেনে এনেছেন। ভারতের ফাইটিং স্পিরিট ও গেম প্ল্যানের ভূয়সী প্রশংসা তার কণ্ঠে। সাবেক ক্রিকেটারের কাছে লেটার মার্ক পেয়েছেন টাইগার বোলাররাও। 5 বোলার খেলানোর ফায়দা এবার বোঝা গেল, তারাই ম্যাচ উইনার। গম্ভীর কি বলেছিল মনে আছে? আমার 20 উইকেট চাই। ভারতের উইকেট পড়েছে 14টি, বাংলাদেশের 20টি। পার্থক্য বোঝা যাচ্ছে তো? তবে হাসান, তাসকিন, রানা পাকিস্তানে দুর্দান্ত বল করেছে। টপ ক্লাস বোলিংয়ে উইকেট নিয়েছে। দ্বিতীয় ইনিংসে 2 জন মাত্র 13 ওভার করলো, হয়তো ইনজুরির ভয়ে। 27 সেপ্টেম্বর কানপুরে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্ট। একই দল রেখেছে কোহলিরা। 2 ম্যাচ টেস্ট সিরিজে 1-0-তে এগিয়ে আছে স্বাগতিকরা।
মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।